নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। শুক্রবার কেন্দ্রীয় বাজেট বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির হুঙ্কার। মোদী সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবের ফারাক কতটা, কি প্রত্যাশা মধ্যবিত্তের? কারণ আজকে বাজেট পেশ করা হতে চলেছে এবং তৃতীয়বার সরকার গঠনের পর আজ বাজেট পেশ করবে মোদী সরকার। পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব 31শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অধিবেশনের দ্বিতীয়ার্ধ 10ই মার্চ থেকে 4 এপ্রিল। দেশের অর্থমন্ত্রী হিসেবে টানা অষ্টম বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। আজ থেকে শুরু হলো সংসদের বাজেট অধিবেশন। শুরুতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ সভায় ভাষণ দেন। সেখানেই কেন্দ্রীয় সরকারের নানা কর্মকাণ্ডের এবং উন্নয়নের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। माननीय सदस्यगण, मेरी सरकार के एक दशक के कार्यकाल ने विकसित भारत की यात्रा को नई ऊर्जा दी है। विकसित भारत के विजन में जन भागीदारी का सामूहिक सामर्थ्य है। देश की आर्थिक उन्नति का रोड मैप है। डिजिटल क्रांति के रूप में टेक्नोलॉजी की ताकत है और आधुनिक इंफ्रास्ट्रक्चर आधार भी है। मेरी सरकार के प्रयास के बल पर भारत दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रही है। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। রাষ্ট্রপতির এই মন্তব্য বা মোদী সরকারের দীর্ঘদিনের দাবি ঘিরে রয়েছে একগুচ্ছ প্রশ্ন। খাদ্য সুরক্ষায় বরাদ্দ কমেছে গত বাজেটে। 2023-24 বাজেটে মোট বরাদ্দের চেয়ে 2024-25 অর্থবর্ষে বরাদ্দ কমেছে 8,905 কোটি টাকা। সার্বিকভাবে খাদ্যে ভর্তুকি কমিয়ে দেওয়া হয় 7,082 কোটি টাকা। রেশন ব্যবস্থায় বরাদ্দ কমিয়ে দেওয়া হয় 1,429 কোটি টাকা। গোটা দেশে 100 স্মার্ট সিটি তৈরির মিশনে বরাদ্দ কমিয়ে দেওয়া হয় 5,600 কোটি টাকা। 100 দিনের কাজের প্রকল্পে 1 পয়সাও বরাদ্দ বাড়ানো হয়নি। কৃষি এবং কৃষক উন্নয়নে কৃষকদের দাবি এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে গত বাজেটে টু শব্দ উচ্চারণ করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও এমএসপিতে বরাদ্দ আগের থেকে কমেছে। রান্নার গ্যাসের ভর্তুকিতে 2023-24 অর্থবর্ষে বরাদ্দ ছিল 12,240 কোটি। 2024-25 অর্থবর্ষে সেই ভর্তুকি বরাদ্দ কমে দাঁড়ায় 11,925 কোটি। ইউজিসি বা উচ্চশিক্ষা খাতে উল্লেখযোগ্যভাবে বরাদ্দ কমেছে 61%। মিড ডে মিলে 2022-23 অর্থবর্ষে বরাদ্দ ছিল 12,640.97 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষে সেই বরাদ্দ কমে দাঁড়ায় 12,467.39 কোটি টাকা। মধ্যবিত্তের আগ্রহের সব ক্ষেত্রেই গত বাজেটে খড়গহস্ত হয়েছে সরকার। দেশের নির্দিষ্ট এক শ্রেণীকে ঠেলে দেওয়া হয়েছে অনিশ্চয়তায়। কিভাবে মধ্যবিত্তকে বিপদে ফেলেছে মোদী সরকার? কেন মধ্যবিত্ত বিরোধী সরকার? দেশের প্রান্তিক শিশুদের মিড ডে মিলেও অর্থ বরাদ্দ কমিয়েছে বিজেপি সরকার। স্কুল পড়ুয়াদের প্রয়োজনীয় পুষ্টিতে আপোষের পথে হেঁটেছে সরকার। একদিকে দক্ষ শ্রমিক তৈরির লক্ষ্য, অন্যদিকে উচ্চশিক্ষা খাতে বরাদ্দ ছাঁটাই। ই ভাউচার চালু করে শিক্ষার্থীদের সামনে ফেরতযোগ্য ঋণের পথ খুলে দিয়েছে কেন্দ্র। রান্নার গ্যাসে ভর্তুকি হ্রাস, খাদ্য ভর্তুকি কমেছে উল্লেখযোগ্য হারে। কৃষকদের জন্য ঋণ মকুবের প্রতিশ্রুতি পূরণ হয়নি, কমেছে ন্যূনতম সহায়ক মূল্যে বরাদ্দ, কমেনি বিদ্যুতের মাশুল। কর কাঠামোয় পরিবর্তনের কথা বলা হলেও 10 লক্ষের ঊর্ধ্বসীমা কার্যকর হয়নি। আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়ার থেকে কম দামে জ্বালানি তেল কিনলেও পেট্রোল ডিজেলের দামে হাত পুড়িয়েছে আমজনতা। ডলারের দাম বাড়তে বাড়তে 86 টাকা 64 পয়সা। অবিজেপি রাজ্যগুলোর পাহাড় প্রমাণ বকেয়াও আটকে রেখেছে কেন্দ্র। সে বিষয়ে বারংবার তদবির সত্ত্বেও কেন্দ্রের তরফে কোনো উদ্যোগ চোখে পড়েনি। তাহলে কোন ক্ষেত্রে উন্নয়নের কথা বলে চলেছে নরেন্দ্র মোদী সরকার? জিডিপি বাড়ছে, কিন্তু সব ক্ষেত্রে ভর্তুকি কমছে। তাহলে লাভবান হলো কারা? দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, দেশে কোনো সরকার না থাকলেও জিডিপি বৃদ্ধির হার থাকত 4 থেকে 5%। সেখানে মোদী সরকারের অবদান 1.5 থেকে 2%। কলকাতা টিভি। সংসদে রাষ্ট্রপতির ভাষণে মোদী সরকারের সুখ্যাতি। প্রতিক্রিয়া দিতে গিয়ে রাষ্ট্রপতিকে বেচারি সম্বোধন। বিতর্কে কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। নতুন এক বিতর্কের মধ্য দিয়ে শুরু হলো সংসদের বাজেট অধিবেশন। শুক্রবার যৌথ অধিবেশনের শুরুতেই ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর সংসদের বাইরে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মন্তব্য করতে গিয়ে তাঁকে বেচারি বলে অভিহিত করেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। নো কমেন্ট। No, the president was getting very tired by the end.
repeating the same thing No, again and she again. could hardly speak, poor thing. তার এই মন্তব্য অপমানজনক বলে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের দাবি সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর অমর্যাদা হয়েছে এই মন্তব্যে। কংগ্রেসের সামন্ততান্ত্রিক মানসিকতা প্রকাশ পেয়েছে। এমনকি রাষ্ট্রপতি মুর্মুর জাতিগত পরিচয় তুলে ধরে সোনিয়া গান্ধীর এই মন্তব্য आदिवासी संप्रदायर प्रति कांग्रेसের অবজ্ঞা প্রকাশ বলেও দাবি গেরুয়া শিবিরের। कहा कि राष्ट्रपति जी अपने पूरे भाषण में शी वॉज वेरी टायर्ड, वो बहुत थक गई थी एंड व्हाट अ पुअर थिंग। उन्होंने उन्हें पुअर थिंग मतलब बेचारी, अगर मैं उसको ट्रांसलेट करूं तो हिंदी में बनता है कि बेचारी। स्पष्ट रूप से हम कहना चाहेंगे कि महामहिम राष्ट्रपति कदाचित बेचारी नहीं हो सकती है। সোনিয়া গান্ধীর মন্তব্যের পর এই দিনই রাষ্ট্রপতি ভবনের তরফে বিবৃতি পেশ করা হয়। সেখানে বলা হয়েছে, রাষ্ট্রপতি কোনোভাবেই ক্লান্ত ছিলেন না, বরং তিনি মনে করেন প্রান্তিক মানুষ, মহিলা, কৃষকদের জন্য কথা বলা, যেটা তিনি এতদিন ধরে করে এসেছেন, তা কখনোই ক্লান্তিকর হতে পারে না। প্রসঙ্গত শুক্রবার সংসদের ভাষণে প্রত্যাশা মতোই মোদী সরকারের সুখ্যাতি শোনা যায় রাষ্ট্রপতির গলায়। তিনি বলেন সরকার 3 গুণ গতিতে কাজ করছে, মহিলা, যুব সমাজ এবং কৃষকরা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। তাঁর ভাষণে একাধিকবার উঠে আসে বিশ্বগুরু হওয়ার পথে ভারতের সাফল্য। আর এই ভাষণ সম্পর্কে মন্তব্য করতে গিয়েই বিতর্কে সোনিয়া গান্ধী। কলকাতা টিভি। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা জয়শ্রী গায়ত্রী ফুড প্রোডাক্টসের ডিরেক্টর কিষাণ মোদির স্ত্রী পায়েল মোদির। ভেজাল দুগ্ধজাত পণ্য বিক্রির অভিযোগে ভোপালে জয়শ্রী গায়ত্রী ফুড প্রোডাক্টসের অফিসে ইডির অভিযানের পরই আত্মহত্যার চেষ্টা। সুইসাইড নোটে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের নামের উল্লেখ। আত্মহত্যার চেষ্টার নেপথ্যে গ্রেফতারির ভয় নাকি অন্য কারণ, খতিয়ে দেখছে ইডি। দেশ ও আন্তর্জাতিক স্তরে ভেজাল দুধের পণ্য সরবরাহে অভিযুক্ত জয়শ্রী গায়ত্রী ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। এই পণ্য রপ্তানিতে প্রায় 63টি জাল সার্টিফিকেট বানানোর অভিযোগ এই সংস্থার বিরুদ্ধে, যার তদন্তভার ইডির হাতে। আর্থিক তছরূপ কাণ্ডে এই সংস্থার নাম জড়ানোর পরই বুধবার ভোপাল সহ মধ্যপ্রদেশের একাধিক জায়গায় অভিযানও চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আবহে আত্মহত্যার চেষ্টা জয়শ্রী গায়ত্রী ফুড প্রোডাক্টসের ডিরেক্টর কিষাণ মোদির স্ত্রী পায়েল মোদির। পুলিশ সূত্রে খবর, ভোপালেই বাসভবনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পায়েল। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বনশাল হাসপাতালে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিষাণ মোদির স্ত্রী। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। তাতে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের নাম উল্লেখ রয়েছে আরও 5 জনের নাম। তাদের মধ্যে রয়েছেন চন্দ্রপ্রকাশ পাণ্ডে, বেদ প্রকাশ পাণ্ডে, সুনীল ত্রিপাঠী, ভগবান সিং মেওয়ারা এবং হিতেশ পাঞ্জাবি। সুইসাইড নোটে আরও উল্লেখ, চিরাগ পাসওয়ানের রাজনৈতিক ক্ষমতাকে হাতিয়ার করে এই 4 ব্যক্তির মদতেই কিষাণ মোদির সংস্থায় অভিযান চালায় ইডি। এমনকি তাঁর স্বামী কিষাণ মোদিকে ফোনে খুনের হুমকি দেওয়া হয়। এই হয়রানি থেকে বাঁচতেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। অন্যদিকে ইডি সূত্রে খবর, মোদিদের স্থাবর অস্থাবর সম্পত্তিতে বহু অনিয়ম মিলেছে। তল্লাশিতে উদ্ধার হয়েছে নগদ 25 লক্ষ টাকা, একটি BMW, একটি ফরচুনার সহ একাধিক গাড়ি। যদিও পায়েল মোদির আত্মহত্যার চেষ্টার কারণ নিয়ে একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। সংস্থার দুর্নীতি ফাঁস হতেই গ্রেফতারির ভয়, স্বামীর খুন হওয়ার আশঙ্কায় আত্মহত্যার চেষ্টা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ, তদন্ত করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আজ কেন্দ্রীয় বাজেট পেশ। তৃতীয়বারের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তৃতীয়বার সরকার গঠনের পর আজ তৃতীয়বারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করা হতে চলেছে এবং সেই ক্ষেত্রে আজকের এই বাজেট কি মধ্যবিত্তের বাজেট হতে চলেছে, কারণ একাধিক প্রত্যাশা থাকছে আজকের এই বাজেট থেকে এবং সেই ক্ষেত্রে কৃষকদের জন্য কি সুরাহা থাকবে আজকের এই বাজেটে। ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে মানা হবে কি কৃষকের দাবি, এছাড়াও বাড়বে কি শ্রমজীবীদের কল্যাণে খরচ। একাধিক প্রশ্ন কিন্তু থাকছে। এই মুহূর্তে প্রত্যাশা তৈরি হচ্ছে আজকের এই বাজেটকে কেন্দ্র করে, যেখানে অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরির গ্যারান্টি কি থাকবে, পাশাপাশি কেন্দ্রের কাছে এই রাজ্যের বকেয়া প্রায় 2 লক্ষ কোটি টাকা, সেই বকেয়া কি মেটানো হবে। সাধারণ মানুষ তারা তাকিয়ে রয়েছেন আজকের এই বাজেটের দিকে এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্তের জন্য আজকের এই বাজেটে ঠিক কোন কোন দিকে ছাড় দেয়া হতে চলেছে
নাকি এই বাজেট জনমোহিনী বাজেট হবে নাকি তা হবে না, অবশ্যই আমরা জানতে পারবো। যেখানে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি তৃতীয়বারের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। তৃতীয়বার দিল্লি দখলের পর একাধিক বাজেটকে কেন্দ্র করে প্রত্যাশা তৈরি হয়েছে। বয়স্ক যারা নাগরিক রয়েছেন তাদের কল্যাণে কি পদক্ষেপ নেবেন অর্থমন্ত্রী, সেদিকে যেমন তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি জিনিসপত্রের দাম কমাতে কোন পথে হাঁটবেন নির্মলা সীতারামন, তারও কি আশা দেখানো হবে আজকের বাজেটে। মধ্যবিত্তের বাজেট প্রত্যাশা তুঙ্গে রয়েছে। আয়কর ছাড় দেয়া হবে কি, এবং সাধারণ মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের যেমনটা অবশ্যই আশা থাকে এই বাজেটে যে আয়করের দিকে কি কি ছাড় দেয়া হবে, অবশ্যই সেদিকেও নজর রয়েছে। শ্রমজীবী যারা রয়েছেন তাদের কল্যাণে কি খরচ বাড়াবে কেন্দ্র সরকার, পাশাপাশি অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি গ্যারান্টিতে কি পদক্ষেপ করবে কেন্দ্র সরকার। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 2 লক্ষ কোটি টাকা, সেই টাকা কি এবার মিলবে, সাধারণ মানুষের জন্য বাড়বে কি রেল পরিষেবা, অবশ্যই নজর থাকবে আজকের এই বাজেটে। প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় একাধিক জনের মৃত্যু। মৃতদের মধ্যে এ রাজ্যের বেশ কয়েকজন রয়েছেন। মৃত্যুর পাশাপাশি নিখোঁজের সংখ্যাও বহু। নিখোঁজের পর অবশেষে অনেকে ঘরে ফেরায় স্বস্তি পরিবারের। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যু। মৃতদের মধ্যে এ রাজ্যের বেশ কয়েকজন। কুম্ভে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো আলিপুরদুয়ার জেলার সীমান্ত শহর জয়গাঁর এক ব্যক্তির। মৃত বছর 32-এর মিঠুন শর্মা। পরিবার সূত্রে খবর তিনি ট্যুর গাইডের কাজ করতেন এবং গত রবিবার বেশ কয়েকজন পর্যটকদের নিয়ে তিনি প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন। বুধবার থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না তাকে। বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তি মিঠুন শর্মার অসুস্থ হওয়ার খবর দেয়। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। মহাকুম্ভে স্নানে গিয়ে মৃত্যু মালদার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের। ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু দাবি পরিবারের। বছর 33-এর মৃত অমিয় সাহা মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। পরিবার সহ 10 জনের সঙ্গে মহাকুম্ভে স্নানে যান তিনি। ভিড়ের মধ্যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন অমিয়। ভিড়ের চাপে শুরু হয় তার শ্বাসকষ্ট। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। শুক্রবার দেহ ফিরেছে মালদার বাড়িতে। শোকের ছায়া গ্রাম জুড়ে। পরিবারের অভিযোগ উত্তরপ্রদেশের হাসপাতালে নিয়ে গেলেও সেখানে কোনো রকম সহায়তা করা হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। কাগজপত্র কিছু দেয়নি ওখানে, ওখানে কোনো ব্যবস্থা নেই, কি দিবে কাগজপত্র? ওখানে হাসপাতাল থেকেও কোনো কাগজ দেয়নি? না, কোনো কাগজ যেতে যাই, এনে যাই, বডি লে যাই, বডি লে যাই, হ্যাঁ আমরা নিয়ে চলে এলাম। অমৃত স্নানে গিয়ে ফেরা হলো না জামুরিয়া থানার কেন্দা গ্রামের বাসিন্দা বিনোদ রুই দাসের। মৃতের স্ত্রী শর্মিলা রুই দাস জানান, গত 27 তারিখ তার ভাই, স্বামী ও স্বামীর এক বন্ধু মিলে মহাকুম্ভে রওনা দেন। বেনারস ও কাশী বিশ্বনাথ পৌঁছে ফোনে কথা হলেও তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি বলে জানান শর্মিলার দাদা। সংসারে একমাত্র রোজগেরে ছিলেন বিনোদ। কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ চাকুলিয়া থানার হাতিপা এলাকার এক বৃদ্ধা। নিখোঁজ বৃদ্ধার নাম সুনীতি মল্লিক। পরিবার সূত্রে জানা গিয়েছে গত 25শে জানুয়ারি কুম্ভ মেলায় যান তিনি। উৎকণ্ঠায় পরিবার। খোঁজ মিলল হাওড়ার বাসিন্দা ভোলা পাণ্ডের। প্রয়াগরাজ থেকে রওনা দিয়েছেন ভোলা পাণ্ডে। মহাকুম্ভে দুর্ঘটনার দিন সকাল থেকেই নিখোঁজ ছিলেন ভোলা। শালকিয়া থেকে 60 জনের একটি দল যায় প্রয়াগরাজে। 29 তারিখ স্নান করতে নামেন ভোলা পাণ্ডে ও তাঁর স্ত্রী। হুড়োহুড়িতে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে পড়েন। ঘরে ফিরলেন নিখোঁজ রানাঘাটের সুমিত্রা পাল। মহাকুম্ভে পুণ্য স্নান করতে গিয়ে নিখোঁজ হন তিনি। বাড়ি ফেরায় খুশি পরিবার। কলকাতার রাজাবাজারের বাসিন্দা ও চন্দননগরের বাসিন্দা তাকে বাড়ি ফিরতে সহায়তা করে। খুশি পরিবার। ওখানে ভালোভাবেই পৌঁছে গিয়েছিলাম। যাওয়ার সময় চান করতে যাব সেই টাইমেই হচ্ছে কি লাইন থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, ধাক্কা দিয়েছিল, আলাদা হয়ে গিয়েছিলাম। এবারে হাঁটতে হাঁটতে আসার পরে একজন কলকাতায় লোক পেলাম, বাংলা কথা বলতে যাই। তখন আমি বলছি আপনি কোথায় যাবেন? বলছে কলকাতায় যাব, রাজাবাজারে। বলছি তাহলে আমাকে নিয়ে যাবেন একটু? তা বলছে হ্যাঁ নিয়ে যাব, চলেন, শুধু আপনি আমাকে ফলো করবেন, আপনাকে আমি ফলো করব। মহাকুম্ভে নিখোঁজ কাকদ্বীপের এক মহিলার খোঁজ মিলল। স্বামী ও প্রতিবেশী 2 মহিলার সঙ্গে মালতী দাস প্রয়াগরাজে যান। স্নান শেষের ভিড়ে নিখোঁজ হন তিনি।
এদিকে প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতদের ময়না তদন্ত না করে ডেথ সার্টিফিকেট না দিয়ে পরিজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠায় রাজ্য সরকার উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশের সরকারের সঙ্গে কথা বলেছেন। জানা গেছে দেহ রাজ্যে পাঠানোর সময় ডেথ সার্টিফিকেটের বদলে একটি চিরকুট দেওয়া হচ্ছে। তাতে উত্তরপ্রদেশ সরকারের কারুর স্বাক্ষর নেই, শুধুমাত্র মৃতের নাম ঠিকানা আর যিনি মৃতদেহ নিচ্ছেন সেই পরিজনের নাম ও স্বাক্ষর থাকছে। এমন চিরকুট সহ দেহ নিয়ে আসার পর দাহ করার সময় ডেথ সার্টিফিকেট না থাকায় আইনি জটিলতা তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার সম্পূর্ণ মানবিকতার সঙ্গে বিচার করেই যাবতীয় সিদ্ধান্ত নেবে। কলকাতা টিভি। শাহী স্নানের দিন নয়, তিথি নক্ষত্র মেনেও নয়, মোদী কুম্ভ স্নান করবেন দিল্লি ভোটের দিন। প্রধানমন্ত্রীর কুম্ভ রাজনীতি নিয়ে এক গুচ্ছ প্রশ্ন। মকর সংক্রান্তি কিংবা মৌনী অমাবস্যায় নয়, বসন্ত পঞ্চমী, মাঘী পূর্ণিমা বা শিবরাত্রির শাহী স্নানের একটিও নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভে স্নান করবেন 5ই ফেব্রুয়ারি। যেদিন কোনো শাহী স্নান নেই, কোনো বিশেষ তিথি নক্ষত্রও নয়, ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণহীন একটি দিন, তবে রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ সেদিনেই দিল্লির ভোট। যে কারণে প্রবল জল্পনা ও চর্চা। মোদী কি দিল্লি জয়ের মনস্কামনায় কুম্ভ স্নানের তিথি নির্ধারণ করলেন? যদিও বিজেপি সূত্রে বলা হচ্ছে দিল্লির ভোটের সঙ্গে এই দিন নির্ধারণের সম্পর্কই নেই। কুম্ভমেলায় প্রবল ভিড় সামলাতে পুলিশ প্রশাসন নাজেহাল। প্রায় প্রতিদিনই ভিআইপিরা স্নানে যাচ্ছেন। শাহী স্নানের দিনগুলিতে আইন শৃঙ্খলা বজায় রাখায় বড়সড় চ্যালেঞ্জ। তাই ইচ্ছাকৃতভাবেই প্রধানমন্ত্রী কোনো শাহী স্নানের দিন কুম্ভমেলায় উপস্থিত হবেন না বলে স্থির করেছেন। আর বিজেপির এই দাবির পরই উঠছে একাধিক প্রশ্ন। কেন দিল্লির ভোটের দিনেই কুম্ভ স্নান করার সিদ্ধান্ত নিলেন মোদী? শাহী স্নানের নির্ঘণ্ট বা বিশেষ তিথি নক্ষত্র না থাকার পরও ভোটের দিন কুম্ভ স্নান কি রাজনীতির অঙ্গ নয়? বিজেপির বিরুদ্ধে ওঠা ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ আরও জোরালো হয়ে উঠল কি? মহাকুম্ভে পদপিষ্ট হয়ে এত মানুষের মৃত্যুর পরও কেন স্নান বাতিল করলেন না মোদী? মোদীর কুম্ভ সফর বাতিলের ভুয়ো খবর ছড়িয়ে দেয় কি এক প্রকার রাজনীতি? রাজনৈতিক মহলের দাবি 27 বছর পর দিল্লির মসনদ দখলের স্বপ্নে বিভোর মোদী। তাই নিজে বারাণসীর এমপি এবং পরম শিবভক্ত হওয়া সত্ত্বেও শিবরাত্রির দিন কুম্ভ স্নানে না গিয়ে যাচ্ছেন 5ই ফেব্রুয়ারি। ভোটের সকালে মোদীর কুম্ভ স্নান দেখতে দেখতে ভোট দিতে যাবেন দিল্লিবাসী। ভোটের বাক্সে উতলে উঠবে হিন্দু আবেগ। সেই প্রত্যাশায় দিনক্ষণ বেঁচেছেন মোদী। কারণ এবারও দিল্লি দখল করতে না পারলে সেটা তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম বড় ব্যর্থতা হয়ে থেকে যাবে। তাই কুম্ভে ডুব দিয়েই রাজধানী দখলের স্ট্র্যাটেজি সাজিয়েছেন সন্তর্পণে। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মৌনী অমাবস্যায় শাহী স্নান করার হুড়োহুড়িতে মহাকুম্ভে মহাবিপর্যয়। আর কুম্ভ মেলার অব্যবস্থা নিয়ে পর্দা ফাঁস করলেন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার তানিয়া মিত্তল। যে তানিয়া মিত্তল খোদ ইউপি সহ 2 বিজেপি শাসিত রাজ্যের প্রচারমূলক ভিডিও তৈরির কাজ করেন। বর্তমান সময়ে ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে চলচ্চিত্র জগতের একাংশ কার্যত বিজেপি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেন এবং যার পুরস্কার স্বরূপ সরকারি বিভিন্ন প্রজেক্টে তারা কাজ পেয়ে থাকেন। এরকমই একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার তানিয়া মিত্তল। बहुत खूबसूरत अरेंजमेंट है प्रशासन का यहाँ पे, और ये जो जल है सारा जो यहाँ आ रहा है ये त्रिवेणी का ही जल है। संगम नोस से ये जल सीधा यहाँ पर आ रहा है और कल सुबह मैं यहीं पर स्नान करूंगी, पूजा करूंगी, और इतनी शांति और इतना खूबसूरत सा मौसम है इस समय प्रयाग का। कल वैसे मौनी अमावस्या है। कहा यह जाता है कि मौनी अमावस्या के दिन मौन व्रत धारण किया जाता है। कल सुबह मैं भी मौन व्रत पे रहूंगी जब तक मैं यहाँ पर त्रिवेणी के जल में स्नान न कर लूं। মহাকুম্ভে শাহী স্নান করার হুড়োহুড়িতে ত্রিবেণী সঙ্গমের কাছে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন বহু মানুষ। মৌনী অমাবস্যায় ভিড় হওয়ার আশঙ্কা জেনেও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। এমনকি ত্রিবেণী সঙ্গমের কাছে ঝুসিতে আরও একটি পদপিষ্টের ঘটনা ঘটে ওই দিনই, কিন্তু দ্বিতীয় ঘটনাটির কথা প্রচার করা হয়নি।
সেখানে হতাহতের খবরও যোগী প্রশাসন পুরোপুরি ধামাচাপা দিয়ে দিয়েছে। ওই ঝুসির পদপিষ্টের দুর্ঘটনা থেকেই কোনো মতে রক্ষা পান তানিয়া মিত্তল। সোশ্যাল মিডিয়ায় কুম্ভ মেলার সেই অব্যবস্থার পর্দাফাঁস করলেন তানিয়া মিত্তল, যে নিজেই বিজেপি শাসিত দুটি রাজ্য উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের পর্যটন দপ্তরের প্রচারমূলক ভিডিও তৈরির কাজ করেন। হোমিওপ্যাথি সর্বসময়ই স্বল্প ব্যয়ে উৎকৃষ্ট মানের চিকিৎসা দেয়, তাই সাধারণ মানুষের অন্যতম ভরসার কারণেই পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন চিকিৎসা ব্যবস্থা। কিন্তু দেশ জুড়ে জিএসটির কবলে দাম বাড়ছে হোমিওপ্যাথি ওষুধ এবং ওষুধের তৈরির মূল কাঁচামাল অ্যালকোহলের। এবার এই নিয়েই সরব হলেন হোমিও সংস্থার কর্ণধার শ্রী চঞ্চল চন্দ্রদেব। তিনি জানান, হোমিওপ্যাথির কম্বিনেশন ওষুধ এবং অ্যালকোহলের জিএসটির পরিমাণ যথাক্রমে 12 এবং 18%। সরকারের আয়ের উপায়ে কখনোই নিম্নবিত্ত মানুষের স্বাস্থ্য ও সুরক্ষা হতে পারে না বলেই মনে করেন চিকিৎসক এস.সি. দেব, হোমিও রিসার্চ ল্যাবরেটরির কর্ণধার শ্রী চঞ্চল চন্দ্রদেব। এই অতিরিক্ত করের কারণেই দাম বাড়াতে বাধ্য হচ্ছেন বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি, যার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়ছে সাধারণ মানুষের। তার দাবি, প্রান্তিক মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে সরকারের অবিলম্বে জিএসটি মুকুব অথবা হ্রাস করা উচিত। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।